আচ্ছা দেখো, তাহলে কি বলতেছিলাম জানি যে মার্কারিতে মার্কারিতে হচ্ছে তোমার তিন ধরনের বর্ণলে দেখা যায়, ঠিক আছে? মার্কারিতে মার্কারিতে কোন কোন বর্ণলে দেখা যায়? এটা হচ্ছে কমলা, সবুজ এবং লাল। এই জন্য আমরা এটা মনে রাখতে পারি হচ্ছে লাক্স দ্বারা, ঠিক আছে? লাক্স দ্বারা মনে রাখতে পারি। লাল, কমলা এবং হলুদ, এটা হচ্ছে মার্কারিতে দেখা যায়, ঠিক আছে? আর ক্যালসিয়ামে দেখা যায় হচ্ছে লাল বর্ণের। ক্যালসিয়ামে লাল, এবং তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 675, 616 ন্যানোমিটার, 616 ন্যানোমিটার। আর বেরিয়ামটা হচ্ছে সবুজ। বেরিয়ামটা কি? সবুজ। এটা হচ্ছে 578 ন্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আহ ইউভি রশ্মির যে ব্যবহারটা আছে, এখান থেকে আমরা একটা ইউভি রশ্মির ব্যবহারটা করতে পারি। অলরেডি কিন্তু আমরা পড়ছি যে এটা কি করা হয়। তোমার ইউভি রশ্মিটা জাল টাকা এবং জাল পাসপোর্ট ব্যবহার করার কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো আমাদের যে নোট গুলো আছে, কারেন্সি নোট গুলো আছে, এই কারেন্সি যে নোট গুলো, এই নোট গুলোর মধ্যে একটা পদার্থ ব্যবহার করা হয়, রাসায়নিক পদার্থ, যাকে বলা হয় ফসফর। কি ব্যবহার করা হয়? ফসফর নামক একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এই ফসফরের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 230 থেকে 375 এত ন্যানোমিটার। যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আছে, সে এটা কি করতে পারে? শোষণ করতে পারে, ঠিক আছে? তারা এই দৈর্ঘ্যটা কি করতে পারে? শোষণ করতে পারে, এই ফসফর নামক পদার্থটা। তো বাংলাদেশি নোটে যেই বর্ণগুলো সৃষ্টি হয়, হ্যাঁ, বাংলাদেশি যে নোটগুলো আছে, এটা হচ্ছে তোমার বাংলাদেশি নোট যেগুলো, বর্ণ যে সৃষ্টি হয় সেটা হচ্ছে, আমরা একটা ছন্দতে মনে রাখবো, বেহুলা। বেহুলা দিয়ে মনে রাখবো। বেগুনি, হলুদ, লাল। বেগুনি, হলুদ, লাল। আর লালটা দেখা যায় হচ্ছে 100 টাকা এবং 500 টাকার নোটে। আর বেগুনি এবং হলুদ দেখা যায় হচ্ছে 100, 500, 1000, 100, 500, 1000, তিনটাতে, ঠিক আছে? এটা তোমার ইউভি রশ্মি দ্বারা করা হয়, ইউভি রশ্মি, ঠিক আছে? আচ্ছা, আর আমেরিকান যে ডলারটা আছে, আমেরিকান ডলারে, এটা তোমার মনে রাখবা সহকর্মী নীলা। সহকর্মী নীলা, অর্থাৎ সবুজ। সবুজ দেখা যায় হচ্ছে 20 20 ডলারে। হলুদ দেখা যায় 50 ডলারে। আর কমলা দেখা যায় 100 ডলারে, কমলা।
আর নীল দেখা যায় হচ্ছে $5, নীল দেখা যায় $5, লাল দেখা যায় $10। ঠিক আছে। এবার আসো আমাদের মানব দেহের জন্য আইআর রশ্মিটা কেমন লাগে। মানব দেহে আইআর রশ্মির ব্যবহার লেখো। তো প্রথমে আমাদের আইআর রশ্মিটা শ্রেণীবিভাগ করতে হবে। এটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে নেয়ার আয়ার, NIR। একটা হচ্ছে মিডল আয়ার, মিডল আয়ার। আরেকটা হচ্ছে ফার আয়ার, FIR। আচ্ছা, এখন মনে রাখবা নেয়ার আয়ার এবং ফার আয়ার ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। এই যে এইটা আর এইটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে। এটাও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মিডল আয়ারটা ব্যবহার করা হয় জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে। জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে। ঠিক আছে। এটা হচ্ছে মিডল আয়ার ব্যবহার করা হয়। যৌগ যৌগে জৈব যৌগের মধ্যে কার্যকরী মূলক বলতে কি বোঝায়? যেমন হাইড্রক্সিল মূলক, কিটোন মূলক, ইথার মূলক, অ্যালকোহল মূলক, অ্যামিন মূলক, এগুলো শনাক্তকরণ করার জন্য তোমার এই মিডল আয়ারটা ব্যবহার করা হয়। এটা আমরা জৈব যৌগ অধ্যায়ে পড়বো। মনে থাকবে? আচ্ছা, এখন আসো আয়ার রশ্মির যে ব্যবহার গুলো আছে এগুলো আমরা পড়বো এখন। ফার আয়ার, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় আমাদের শরীরে ব্যথা হইলে। কিসে ব্যবহার করা হয়? ব্যথা হলে, মাংসপেশি শক্ত হয়ে গেলে, মাংসপেশি শক্ত হয়ে গেলে। তারপর ফ্রোজেন শোল্ডার, নাম শুনছো না তোমরা? ফ্রোজেন শোল্ডার, এইসব ক্ষেত্রে তোমার ফার আয়ার ব্যবহার করা হয়। এটা দিয়ে ম্যাসাজ করে দেওয়া হয়। ফার আয়ার দিয়ে কি করা হয়? ম্যাসাজ করা হয়। এবং এই ফার আয়ারটা শরীরের মধ্যে 4 সেন্টিমিটার পর্যন্ত ঢুকতে পারে, পর্যন্ত প্রবেশ করতে পারে। এছাড়া তারা আরো কাজ করে, যেমন রক্তের প্রবাহ এবং সঞ্চালন বৃদ্ধি করে। কি করে? রক্তের প্রবাহ ও সঞ্চালন বৃদ্ধি করে। সাথে তারা আরেকটা কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সূর্য স্নান বা সানবাথ। যখন আমরা সূর্যতে সানবাথ করি, সূর্য স্নান করি, তখন আমাদের শরীরে আয়ার রশ্মি প্রবেশ ঘটে। আয়ার রশ্মি ঢুকলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ সানবাথ বা সূর্য স্নান, এইটা হচ্ছে আমাদের শরীরে আয়ার রশ্মির প্রবেশ ঘটায়।
সূর্য স্নানের মাধ্যমে কি হয়, আলোর রশ্মি প্রবেশ ঘটে। ঠিক আছে। এবার হচ্ছে নেয়ার আয়ার। নেয়ার আয়ার কি কি কাজে ব্যবহার করা হয়? মেডিকেলের পদ্ধতিতে আমরা কিছু জিনিস দেখবো, যেটা হচ্ছে রক্তের শর্করা নির্ণয়, রক্তের শর্করা নির্ণয়। এখন মনে রাখবা, শরীরের পালস এবং অক্সিজেন একসাথে যে মাপা হয়, পালস ও অক্সিজেন একসাথে যে মাপা হয়, সেটা হচ্ছে কোন পদ্ধতিতে মাপা হয়? পালস অক্সিমেট্রি। পালস অক্সিমেট্রি, এটা আমাদের আমাদের বেলায় আসছিল ভর্তি পরীক্ষায়। পালস অক্সিমেট্রিতে ব্যবহার করা হয় হচ্ছে এনআইআর। ঠিক আছে। তবে স্ট্রোক চিকিৎসায় ব্যবহার করা হয়, স্ট্রোক চিকিৎসায়। এটা হচ্ছে 700 থেকে 900 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় এখানে। তারপর ডট, ডট ব্যবহার করে মানে ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি, এটা ইউজ করার মাধ্যমে কি হয়, মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা হয়, মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা হয়। কার্যপদ্ধতি নির্ণয় করা হয়। ঠিক আছে। মনে থাকবে লেখছে গুলো? লেখা হয়েছে কি? জি ভাইয়া, লেখা শেষ। আচ্ছা, এরপরে আসো রোগ নির্ণয় এমআরআই পরীক্ষা। এখান থেকে অবজেক্টিভ অনেক আসে। রোগ নির্ণয় এমআরআই পরীক্ষা। তো এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। আচ্ছা, তো এমআরআই তে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? রেডিও তরঙ্গ। কি ব্যবহার করা হয়? রেডিও তরঙ্গ। এবং এখানে ব্যবহার করা হয় এনএমআর পরমাণু। কি ব্যবহার করা হয়? এনএমআর পরমাণু ব্যবহার করা হয়, এনএমআর পরমাণু। এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এই পরমাণু ব্যবহার করা হয়, এনএমআর পরমাণু। ঠিক আছে। নিউক্লিয়ার ম্যাগনেট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খোঁজ নিয়েছিলেন? এই ক্লাসের কথা যে বললাম, ক্লাস কটার দিকে বললাম, ক্লাসের কথা মানে কেমিস্ট্রি ক্লাস কটার দিকে নিতে হবে যে ফোন। আমার কিন্তু আজকে ক্লাস, আমার কিন্তু হ্যাঁ, জুবাইর ইসলাম।
আচ্ছা 7টার দিকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার এনএমআর পরমাণু, এটা হচ্ছে কি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো এটা কি বলতো, এটা হচ্ছে বিজোড় ইলেকট্রন অথবা বিজোড়, সরি বিজোড় ইলেকট্রন না, বিজোড় প্রোটন অথবা বিজোড় নিউট্রন যুক্ত পরমাণু। লেখো বিজোড় প্রোটন অথবা বিজোড় নিউট্রন যুক্ত পরমাণু। নিউট্রন যুক্ত পরমাণু। এখন বিজোড় প্রোটন এবং বিজোড় নিউট্রন কি, এটা তো বুঝতে পারতেছো, যেখানে বিজোড় সংখ্যক প্রোটন আছে, যেমন নাইট্রোজেন, সোডিয়াম, তারপর তোমার লিথিয়াম, এরা হচ্ছে বিজোড় প্রোটন, মানে যেখানে প্রোটন সংখ্যা বিজোড় অথবা নিউট্রন সংখ্যা বিজোড়। ধরো কার্বন, কার্বন হচ্ছে 6 13, এখানে দেখো 13 - 6 করলে কত হয়, 7। নিউট্রন সংখ্যা কত, বিজোড় সংখ্যা। তারপরে দেখো তোমার বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে 4 9, তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত, 5। তাহলে যেখানে প্রোটন সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা বিজোড় তাকে বলা হয় এনএমআর পরমাণু। কি পরমাণু, এনএমআর পরমাণু। এটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আচ্ছা এরপর আসছে তোমার চৌম্বক ক্ষেত্রের মান কত। এখানে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের মান 0.5 থেকে 3.0 টেসলা। ঠিক আছে। তো এমআরআই কোন কাজে ব্যবহার করা হয়, মস্তিষ্কের টিউমার নির্ণয়, মস্তিষ্কের টিউমার নির্ণয় ব্যবহার করা হয়, টিউমার নির্ণয়। ঠিক আছে, মস্তিষ্কের টিউমার নির্ণয় ব্যবহার করা হয়। তোমরা কিন্তু এনএমআর পরমাণু কাকে বলে এটা কিন্তু তোমরা শিখবা, এটা অবজেক্টিভে আসে, নিচের কোনটা এনএমআর পরমাণু। অর্থাৎ যাদের মধ্যে বিজোড় প্রোটন অথবা বিজোড় নিউট্রন আছে তাদেরকে বলা হয় এনএমআর পরমাণু। হ্যাঁ। তো মস্তিষ্ক টিউমার নির্ণয় ব্যবহার করা হয়। এছাড়া আরো কিছু আছে, মস্তিষ্কের আঘাত, ধরো তোমার পেশি বা লিগামেন্টে তোমার সমস্যা হয়েছে, এখন তোমার এটা এক্সরে দ্বারা বোঝা যাবে না, তখন কিন্তু ওই লিগামেন্ট অথবা ওই পেশিটার যে কি কি সমস্যা হয়েছে এটার জন্য আমরা এমআরআই করে থাকি। তো সারা দেহের এমআরআই করা হয়, কিন্তু ম্যাক্সিমাম ইউজ করা হয় মস্তিষ্কে, ব্রেনের কাজে। মস্তিষ্কে কোনো সমস্যা আছে কিনা এই কাজে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। মনে থাকবে? সবাই কি বুঝতে পারছো? এবার আসো হচ্ছে হাইড্রোজেন বর্ণালী কি, আমরা এটা দেখবো এখন। হাইড্রোজেন বর্ণালী, আমরা যে আজকে টপিক গুলো পড়তেছি এগুলো কিন্তু অবজেক্টিভে অনেক অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবা কিন্তু। বারবার বলতেছি যে এগুলো কিন্তু অবজেক্টিভে অনেক আসে, এই বিগত বছরের কোশ্চেন ব্যাংক খুললে দেখবা। তো আমরা হাইড্রোজেন বর্ণালী বলতে বুঝি যে একটা হাইড্রোজেন গ্যাসের মধ্যে যদি আমি নিম্নচাপ দেই, সেখানে বিদ্যুৎ ক্ষরণ ঘটাইলে গোলাপি রঙের একটা দ্যুতি আসবে। তো গোলাপি রঙের যে দ্যুতিটা আসবে এটাকে যদি আমি স্পেকট্রোস্কোপ দিয়ে দেখি তাহলে অনেকগুলো রং পাওয়া যাবে, এটাকে বলে হাইড্রোজেন বর্ণালী। তো আমরা যে রেখা বর্ণালীটা পড়ছি একটু আগে, যে রেখা বর্ণালী কি, এগুলো মোটামুটি আমরা দেখছি যে বর্ণালী কাকে বলে, এগুলো আমরা দেখছি যে শোষণ বিকিরণের যে ঘটনাটা, এটা আমরা দেখছি যে এভাবে হচ্ছে বর্ণালীর সৃষ্টি হয়। এবং আমাদের যে রংটা বেনিয়া সহকলা এটাও আমরা দেখছি। তো আলটিমেটলি ইলেকট্রন যদি উপর থেকে নিচে আসে তাহলে শক্তির বিকিরণ হয়, তখন আলো বিকিরিত হয়। আর নিচ থেকে উপরে গেলে শোষিত হয় আলো। তো এখানে আমরা একটা সমীকরণ পাই, সেটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। কি সমীকরণ?
রিডবার্গ সমীকরণ। তো কম্পাঙ্ককে আমরা প্রকাশ করি নিউ, নিউ দ্বারা। নিউ ইকুয়াল টু হচ্ছে 1/λ, 1/λ ইকুয়াল টু আর এইচ 1/n1² মাইনাস n2²। একটু খেয়াল করো, কম্পাঙ্ক কার ব্যস্তানুপাতিক? তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এইটা ইকুয়াল টু কত? আর এস ওয়ান বাই n1² বাই -1/n2²। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রন যদি তোমার 2 নাম্বার শক্তিস্তর থেকে, 3 নাম্বার শক্তিস্তর থেকে, 4 নাম্বার শক্তিস্তর থেকে এখান থেকে আসে, তাহলে আলটিমেটলি কি হয়? এটা কিন্তু প্রমাণ শিখতে হবে আমাদের, ঠিক আছে? এই প্রমাণটা আমি একটু দেখাই দেই, যে প্রমাণটা কিভাবে আসছে এই সমীকরণটা। দেখো, আমরা অলরেডি কিন্তু জানি ডেল ই ইকুয়াল টু কি, E2 - E1 ইকুয়াল টু এইচ নিউ। এতটুকু তো আমরা জানি, তাই তো? আচ্ছা, এটা প্রথম ক্লাসে পড়ানো হয়েছে। আর আরেকটা জিনিস পড়ানো হয়েছিল কি, যে শক্তি স্তরের শক্তি, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের এন তম কক্ষপথের শক্তিটা হচ্ছে Pn ইকুয়াল টু -2π² m e⁴ বাই n²h²। এটা হচ্ছে শক্তি। আমরা একটা সূত্র পড়ছিলাম না, মাইনাস শক্তির মানের? এই হলো সেই সূত্রটা আবার আসছে। এখন যদি ই ওয়ানটা হয় এন এর জায়গায় 1 বসাই, তাহলে কি হবে? এন এর জায়গায় 1 বসাইলে হবে, এখানে আমি 1 বসাই লিখি যে -2π² m e⁴n²h²। এটা হলো 2 নাম্বার সমীকরণ। আর ই টু লিখলে কি হবে? ই টু -2π² m e⁴ বাই n²h²। এটা হলো 3 নাম্বার সমীকরণ। ই ওয়ান পাইলাম আর ই টু পাইলাম। তাহলে আমরা এখন কি করব? ই2 - ই1 করব। ই2 - ই1 মানে ডেল ই। ডেল ই ইকুয়াল টু কি হবে তাহলে? -2π² m e⁴ বাই n²h²। এখন এইখানে যদি মাইনাস দিই তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? কারণ এখানে তো মাইনাসই হবে, ই2 - ই1। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না এখানে? প্লাস 2π² m e⁴ বাই n²h²। এখন আমরা কি করব? এটাকে ঘোরাবো, অর্থাৎ প্লাসটা এই পাশে নিয়ে আসবো, মাইনাসটা এই পাশে নিয়ে আসবো, যেহেতু একই জিনিস। তাহলে 2π² m e⁴ বাই n²h² মাইনাস, মাইনাস এটা এখানে নিয়ে আসলাম, π² m e⁴ বাই n²h²। তাহলে ইকুয়াল টু কি হয়? এখন আমরা এই যে পুরাটাকে কমন নিতে পারি না, বলতো? এই যে এইটাকে কমন নিতে পারি না, যে π² m e⁴ বাই h², এটাকে কমন নিতে পারি না? এটাকে কমন নিলে কি হয় বলতো? আর এটা হলো এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে কি, আমি ওয়ান লিখি না, এটা হচ্ছে এখানে ছিল n2, এটা ছিল n2 আর এটা ছিল n1। আর এটা হবে হচ্ছে এখন কি n1, এটা হয়ে যাবে n2। যেহেতু এটা ই টু, ই টুর মধ্যে কি, মানে আমরা n এর মান কি 1 আর 2 বসাইছিলাম না, n1 n2। সো এটা হচ্ছে n2, এটা হচ্ছে n1। তাহলে এটা এখন যেহেতু ঘুরে গেছে, তাহলে এটা n1, এটা n2। তাহলে আলটিমেটলি কি হবে? 1/n1² মাইনাস 1/n2², এটা হবে।
এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন দেখো, ডেল ই, ডেল ই মানে কি লেখা যায়? ডেল ই মানে লেখা যায় হচ্ছে এইচ নিউ। কি লেখা যায়? এইচ নিউ লেখা যায় কিনা? এইচ নিউ ইকুয়াল টু, এই লাইনটাই আবার লেখো, এই যে এই লাইনটাই আবার লেখো। দেখছো? আচ্ছা, পরের লাইনটা কি হবে? আমরা এখন এই যে এইচটা আছে না, এখান থেকে এইচটাকে এই পাশে নিয়ে যাব। নিয়ে যে করব কি, 2 পাই স্কোয়ার m⁴ মানে এইচটাকে এখানে নিয়ে আসলাম, এইচ কিউব করলাম। তাহলে 1/n1² মাইনাস n/n2²। ঠিক আছে, এটা এই পর্যন্ত লিখলাম। এখন নিউ মানে কি? নিউ মানে হচ্ছে c/λ। c/λ এটা লেখা যায়, কারণ আমরা জানি সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে কি নিউ ইকুয়াল টু c/λ লেখা যায় না? তাহলে এটা ইকুয়াল টু 2 পাই স্কোয়ার m⁴ (1/n1², 1/n2²) শেষ, এ পর্যন্ত লিখলাম। এখন কি হবে, এই সিটাকে কোথায় নিয়ে যাব? এইখানে নিয়ে আসবো, এইখানে। তাহলে 1/λ ইকুয়াল টু 2 পাই স্কোয়ার m⁴ h²c 1/n1² মাইনাস n2²। এখন এই পুরাটার জায়গায় কি লেখা যায় বলো তো? এই পুরাটার জায়গায় লেখা যায় আর এস। এটা হলো পুরাটা ধ্রুবক। এই পুরাটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবক লিখলাম এখানে। তাহলে 1/n1² মাইনাস n2²। অর্থাৎ আর টা হচ্ছে এই পুরাটুকুর জায়গায় লিখবো আমরা আর এস। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। তাহলে 1/λ ইকুয়াল টু আর এস 1/n1² মাইনাস 1/n2²। এই মানটা কিভাবে আসছে বলতো? এই মানটা আমরা এখনই দেখতে পাবো কিভাবে আসছে। দেখো, তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম? 1/λ ইকুয়াল টু মিউ ইকুয়াল টু আর এইচ 1, এটা পাইলাম আমরা। ঠিক আছে, এখন আমরা কি করব? আর এস এর মানটা কিভাবে আসছে দেখো, 2 পাই স্কোয়ার m⁴/h³ c। মানগুলো বসাও, শুধু মানগুলো বসাও, ইলেকট্রনের মানগুলো বসাও। পাই এর মান কত? 3.1416 হোল স্কোয়ার। এম এর মান কত? এম এর মান হচ্ছে ভর, ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻28 গ্রাম, ইন্টু চার্জের মান কত? এইটা বসাবে ইএসইউ, এটাতে বসাইতে হবে 4.8 × 10⁻⁻10। ইএসইউ, এটা হলো ইএসইউ তে বসাইতে হবে, ডিভাইডেড বাই h³ এর মান কত? এইচ এর মান হচ্ছে 6.626 10⁻⁻27। 27 হচ্ছে এটা আর্গে, এটা হলো আর্গ। আমি শিখাইছিলাম আর্গ, আর্গ সেকেন্ড। তাহলে আর সির মান কত? আলোর বেগের মান হচ্ছে 3.8 × 10⁻10। এখানে তুমি সবগুলো মান কিন্তু আমরা
কিসে নিছি, সিজিএস এ নিছি, সিজিএস এ। অর্থাৎ এই মানটা সিজিএস এ নেওয়া হয়েছে, এই মানটা নেওয়া হয়েছে সিজিএস এ, গ্রামে। ইলেকট্রনের ভরটা গ্রামে নেওয়া হয়েছে। আর আলোর বেগটা নেওয়া হবে সেন্টিমিটার পার সেকেন্ডে, সেন্টিমিটার পার সেকেন্ড। এই জন্য 10^10 হয়েছে, ঠিক আছে, 10^10 নেওয়া হয়েছে। তো এই মানটা ক্যালকুলেশন করে দেখবা কত আসে বলো তো। এই মানটা ক্যালকুলেশন করে দেখো, এই যে এই মানটা আসবে 1.0967 10^5 পার সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নিব, মিটারে। তাহলে কি হয়, 9678 10^7 মিটার, পার মিটার। তাহলে রিডবার ধ্রুবকের মান হচ্ছে এটা, পরীক্ষা লব্ধ মান। সবাইকে বুঝতে পারছো? তানহা বুঝছো? সুপ্রিয়া বুঝছো? জি ভাইয়া। তোমাদের মনে তোমাদের মনে হয় 2 একদিন বন্ধ রাখা লাগবে, কারণ যে অবস্থা দেশের, নেট ঠিক মতো পাচ্ছে না, মানে খুবই ভয়াবহ অবস্থা। ক্লাস নিয়ে মজা হইতেছি না। একদিন ক্লাস নেই তো আরেকদিন ক্লাস নিতে সমস্যা। এইভাবে হইলে তো সমস্যা। আমারও ভালো লাগে না ক্লাস নিতে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এগুলো নোট করে রাখো। আর পরের ক্লাস অঙ্ক করব এইখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা অঙ্ক করব, প্র্যাকটিস করবো।